আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং তোমাদের পরিবারের সকলেই ভালো আছে। আমিও ভালো আছি। আমি আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা আক্তার, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম মূলত ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র। তো এই যে ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রে আজকে আমার আলোচনার টপিক হচ্ছে অধ্যায় 7-এর ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার সম্পর্কে। তো আজকে যেহেতু এই তহবিল সম্পর্কে অর্থাৎ ব্যাংক তহবিলের উৎস এবং ব্যবহার সম্পর্কে আমার প্রথম ক্লাস, সেহেতু প্রথমেই আমরা জেনে নেব যে আসলে এই ব্যাংক তহবিল জিনিসটা কী। একটা ব্যাংক নিজস্ব উৎস হতে এবং বাইরের যে বিভিন্ন উৎস হতে যে অর্থ সংগ্রহ করে তহবিল গঠন করে, সেটাই আসলে ব্যাংক তহবিল। তো এই যে ব্যাংক তহবিল সম্পর্কে যদি আমরা আরও ডিটেলে বলতে চাই, তাহলে এটা বলা যায় যে ব্যাংকের যে নিজস্ব মূলধন, সেই নিজস্ব মূলধনটা কি, সেটা হচ্ছে তার শেয়ার বিক্রয়লব্ধ অর্থ। এর বাইরেও যে অবন্টিত মুনাফা, অর্থাৎ ব্যাংক তো তার সম্পূর্ণ মুনাফাটা বন্টন করে দেয় না, তার থেকে কিছু অংশ তারা বিধিবদ্ধ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করে, আবার কিছু অংশ তারা সাধারণ রিজার্ভ ফান্ডে স্থানান্তর করে এবং অন্যান্য বিভিন্ন ধরনের ফান্ডে কিন্তু স্থানান্তর করে। অর্থাৎ এই যে নিজস্ব মূলধন সাথে তারা যে সঞ্চিতি তহবিলটা গঠন করলো, সেটাও কিন্তু ব্যাংকের তহবিলের একটি অংশ। এছাড়া রয়েছে যে অন্যান্য খাত হতে অর্থ সংগ্রহ, যেমন দেখো ব্যাংকগুলো কিভাবে চলে। ব্যাংক কি তার নিজস্ব অর্থ দ্বারাই পরিচালিত হয়? তা কিন্তু নয়। ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে। সেই সংগ্রহিত আমানত থেকেই তারা কিন্তু তাদের যে ঋণ প্রদান বা বিনিয়োগ করা, এই কাজগুলো করে থাকে। অর্থাৎ আমরা যদি সোজা কথাই বলতে চাই যে ব্যাংক হচ্ছে ধার করা অর্থের ধারক। ব্যাংক নিজের পয়সায় ব্যবসা করে না, সে ব্যবসায় করে কার টাকায়? জনগণ থেকে সংগৃহীত মুনাফা, মানে আমানত যে সংগ্রহ করলো, সেই আমানতের দ্বারা। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে থাকে। আমরা তো জানি যে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ঋণের সর্বশেষ আশ্রয়স্থল। তাই যখন প্রয়োজন হয় ব্যাংকগুলোর অর্থ সংকটে পড়ে বা তহবিলের যখন প্রয়োজন হয়, কিন্তু তহবিল হিসেবে এই কেন্দ্রীয় ব্যাংক থেকেও ঋণ গ্রহণ করে থাকে। এছাড়া ব্যাংক অন্যান্য মানে মুদ্রা বাজারের অন্যান্য যে সদস্য রয়েছে, সেই সদস্যগুলোর কাছ থেকেও কিন্তু ঋণ হিসেবে তহবিল সংগ্রহ করে। তো এই যে আমি এতক্ষণ ধরে ব্যাংক তহবিলের কথাগুলো বলছিলাম, আমরা যদি এক নজরে একটু দেখি, তাহলে তোমরা বোর্ডের দিকে তাকাও যে ব্যাংক তহবিল সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। তো দেখো, ব্যাংক তহবিলটা আসলে কি? শেয়ার মূলধন, অর্থাৎ একটি ব্যাংকের শেয়ার মূলধন, তার সাথে হচ্ছে সঞ্চিতি তহবিল, এর সাথে বিভিন্ন হিসাবের আমানত, প্লাস কেন্দ্রীয় ব্যাংকের ঋণ, প্লাস অন্যান্য ব্যাংকের ঋণ। তো এ হলো আমার ব্যাংক তহবিল। অর্থাৎ একটা ব্যাংকের তহবিলটা কি সেটা বোঝাচ্ছি। এরপরে দেখো, আমি আমার নিচের দিকে ব্যাংক তহবিলের কিছু সেক্টরে ভাগ করেছি। যেমন ব্যাংক, এই যে তহবিল, সেই তহবিলটা কিভাবে হয়? একটা হচ্ছে ব্যাংকের নিজস্ব তহবিল, আর একটা হচ্ছে ঋণকৃত তহবিল। তাহলে নিজস্ব তহবিল সম্পর্কে আমরা একটু দেখি যে নিজস্ব তহবিল আছে পরিশোধিত মূলধন। সেই পরিশোধিত মূলধন, এখন পরিশোধিত মূলধনের সাথে আছে অবন্টিত মুনাফা প্লাস সঞ্চিতি তহবিল, বোনাস শেয়ার। এখন সঞ্চিতি তহবিলকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে: বিধিবদ্ধ রিজার্ভ, সাধারণ রিজার্ভ এবং অন্যান্য রিজার্ভ। আর ঋণকৃত তহবিলের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাচ্ছি কি যে আমানত হিসেবে ঋণকৃত তহবিল, যেটাকে আমি বলছিলাম যে চলতি, স্থায়ী এবং সঞ্চয় হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে ব্যাংক যে আমানতটা সংগ্রহ করে, সেটাই হচ্ছে ব্যাংকের জন্য ঋণকৃত তহবিল। যেহেতু আমানতকারীদের আমানতটা ব্যাংকের জন্য দায়, সেহেতু এটা ব্যাংকের জন্য কিন্তু আসলে ঋণ, এটা মূলধন নয়, সরি, ব্যাংকের নিজস্ব সম্পদ নয়, এটা একটা ঋণ, যেটা ব্যাংকের কাছে, ব্যাংক জনগণের কাছ থেকে গ্রহণ করে। এরপরে দেখি ব্যাংক দলিলের মাধ্যমে ঋণকৃত তহবিল। এর বাইরে আছে কেন্দ্রীয় ব্যাংক হতে ঋণ এবং মুদ্রাবাজার হতে ঋণ। তো এটা হচ্ছে যে ব্যাংক কিভাবে তহবিলটা গঠন করে, মানে কোন কোন
উৎস থেকে আসলে ব্যাংকের তহবিলটা গঠিত হয়, সেই তহবিলের সেক্টরগুলো এখানে ভাগ করা হয়েছে। এবার আমরা দেখি ব্যাংক তহবিলের উৎস, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী উৎস, একটা হচ্ছে স্বল্পমেয়াদী উৎস। এই যে আমরা ব্যাংক তহবিলটা পড়ে এসেছি, এখান থেকে কিন্তু আমরা আবার এই দীর্ঘমেয়াদী উৎস এবং স্বল্পমেয়াদী উৎসটাকে সাজিয়েছি। তাহলে আমরা শুরুতে যেটা দেখব যে পরিশোধিত মূলধন। দীর্ঘমেয়াদী উৎসের প্রধান যে উৎসটা রয়েছে সেটা হচ্ছে পরিশোধিত মূলধন। দেখো পরিশোধিত মূলধনটা কি? একটা ব্যাংকের যে শেয়ার বিক্রয়কৃত যে অর্থটা রয়েছে বা বিক্রয়লব্ধ যে অর্থটা ব্যাংক সংগ্রহ করে, সেটাই হচ্ছে ব্যাংকের পরিশোধিত মূলধন। এটি ব্যাংকের জন্য প্রধান এবং মানে স্থায়ী একটি উৎস। এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে যে ব্যাংকের পরিশোধিত মূলধনটা কত? বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে 2019 সালের 17 ফেব্রুয়ারিতে একটি মিটিং হয়েছিল, যে মিটিংয়ে বলা হয়েছিল যে পরিশোধিত মূলধন, যেটা আমরা জানি বইগুলোতে লেখা আছে যে 400 কোটি টাকা থাকবে প্রত্যেকটা ব্যাংকের জন্য, সেটাকে পরবর্তী 2 বছরে বৃদ্ধি করা হবে 500 কোটি টাকায়। এবং 3টি নতুন ব্যাংক, যেটা হচ্ছে যে পিপলস ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক আছে একটা, তো এই যে নতুন 3টি ব্যাংক, সিটিজেন ব্যাংক, এই 3টি ব্যাংককে তারা অনুমতি দিয়েছে তাদের পরিশোধিত মূলধন হতে হবে 500 কোটি টাকা। অর্থাৎ এই 3টি ব্যাংক যখন বাজারে আসবে তাদের পরিশোধিত মূলধন হবে 500 কোটি টাকা। আর আগের যে ব্যাংকগুলো আছে, যে ব্যাংকগুলো পুরাতন, যারা 400 কোটি টাকা অলরেডি পরিশোধিত মূলধন নিয়ে ব্যবসায় পরিচালনা করছে, সেই ব্যাংকগুলোর মধ্যে যে ব্যাংকগুলোর কার্যক্রম 2013 সালের পর থেকে স্টার্ট হয়েছে, তাদেরটিও খুব দ্রুততার সাথে 500 কোটি টাকায় উত্তীর্ণ করা হবে বলে জানানো হয়েছিল। এবং আর পুরাতন যে ব্যাংকগুলো রয়েছে তাদেরটাও দেখা যাচ্ছে যে অলমোস্ট সবারই হাজার হাজার কোটি টাকার বিজনেস রয়েছে, সেখান থেকে 500 কোটি টাকা পরিশোধিত মূলধন ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা তাদের জন্য অতটা কষ্টকর হবে না। তো এখন আমাদের মেইন কথা হচ্ছে যে আসলে ব্যাংকের পরিশোধিত মূলধন কত? যেহেতু আমাদের বইগুলোতে লেখা আছে যে পরিশোধিত মূলধন 400 কোটি টাকা, এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বলা হয়েছিল যে পরবর্তী 2 বছরের মধ্যে তাদের পরিশোধিত মূলধন 500 কোটি টাকায় উত্তীর্ণ করা হবে বা উন্নীত করা হবে, সেক্ষেত্রে যেহেতু গ্যাজেট বা পরিপত্র 500 কোটি টাকার জারি হয়নি, সেহেতু আমরা কিন্তু সব ব্যাংকের ক্ষেত্রে এটি 500 কোটি টাকা পরিশোধিত মূলধন বলতে পারবো না। তাহলে কোশ্চেন থেকে যায় যে তাও পরিশোধিত মূলধন কত টাকা ধরবো? আমরা যেহেতু বইগুলোতে এখনো 400 কোটি টাকায় পড়ছি, আমরা সেটাই ধরবো। যদি আমাদের পরীক্ষার আগে এই গ্যাজেটটি প্রকাশিত হয়, পরিপত্রটি জারি হয় যে প্রত্যেকটি ব্যাংকের জন্য মূলধন হবে, পরিশোধিত মূলধন হবে 500 কোটি টাকা, তাহলে আমরা অ্যান্সার কিন্তু 500 কোটি টাকাই করব। যেহেতু এটি একটি রানিং প্রসেস, এটা হয়ে যেতে পারে, যেহেতু এটি 2019 সালের 17 ফেব্রুয়ারির কথা, এবং পরবর্তী 2 বছর কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে আসতেছে। আমার মনে হয় যে পরিপত্রটি জারি হয়ে যাবে, কিন্তু যদি জারি না হয় তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হবে 400 কোটি টাকা। ঠিক আছে? এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, আমি সেটাও তোমাদের সাথে পরবর্তীতে আলাপ করে জানাবো যে আসলে অ্যান্সারটা কি হবে। তবে এই মুহূর্তে আমরা কিন্তু এটাকে 400 কোটি টাকাই ধরছি। এরপরে আসি সঞ্চিতি তহবিল। সঞ্চিতি তহবিল, আমি যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে সঞ্চিতি তহবিল হচ্ছে এমন ধরনের তহবিল যেগুলো সরকার, মানে সরকারের পক্ষে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে যে বিধিবদ্ধ সঞ্চিতি তহবিল রাখতে হয়। এছাড়াও ব্যাংকগুলো কিন্তু সাধারণ সঞ্চিতি হিসাবও রাখে এবং অন্যান্য অনেক ধরনের সঞ্চিতি হিসাব রাখে। তো এই যে সঞ্চিতি হিসাব বা সঞ্চিতি তহবিল, এটা কি? ব্যাংকগুলো যে মুনাফাটা করে, আমরা সবাই জানি যে ব্যাংক স্বল্প সুদে আমানত সংগ্রহ করে এবং অধিক সুদে তারা কিন্তু ঋণ প্রদান করে, এবং এই যে গৃহীত সুদ এবং প্রদানকৃত সুদের যে পার্থক্য, এটাই কিন্তু ব্যাংকের জন্য মুনাফা। তো এই যে মুনাফার পুরোটা অংশ ব্যাংক তার শেয়ার হোল্ডারদেরকে প্রদান না করে তার কিছু অংশ বিধিবদ্ধ সঞ্চিতি তহবিলে কিন্তু স্থানান্তর করে। দেখো তোমরা নিচে আমি একটু আগে পড়িয়েছি যে সঞ্চিতি তহবিলের কয়েকটা ভাগ রয়েছে, তার মধ্যে বিধিবদ্ধ রিজার্ভ
ফান্ড বা বিধিবদ্ধ সঞ্চিতি তহবিল। এই যে বিধিবদ্ধ সঞ্চিতি তহবিল, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে এটি 20% মানে অংশ কেটে রাখতে হয় মুনাফার। অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বলতে চাই যে একটি ব্যাংক যে পরিমাণ মুনাফা করে তার 20% তাকে এই বিধিবদ্ধ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হয়। এটা কি সবসময় করতে হয়? আসলে এটা যতক্ষণ পর্যন্ত তোমার শেয়ার বিক্রয়কৃত মূলধনের সমান না হচ্ছে, বা শেয়ার বিক্রয় করে যে অর্থটা সংগ্রহ করা হয়েছে সেই অংশটা সমান না হচ্ছে, সেই পর্যন্ত কিন্তু এটা কি করতে হবে, মানে স্থানান্তর করতে হবে। মুনাফার থেকে 20% বিধিবদ্ধ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। এরপরে বলি যে সাধারণ রিজার্ভ ফান্ড বা সাধারণ তহবিল, যেটা আমরা বলি সঞ্চিতি তহবিল, এই সাধারণ সঞ্চিতি তহবিলেও কিন্তু এই মুনাফার একটা অংশ রাখা হয়। এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে, এখানে নির্দিষ্ট কোনো পার্সেন্টেজ নাই। তবে স্ট্যান্ডার্ড অনুযায়ী ব্যাংকগুলো হয়তো কয়েকটা ব্যাংক একই রকম হারে স্থানান্তর করে মুনাফার অংশ। তো এই যে মুনাফার অংশটা তারা স্থানান্তর করে, এটা থেকে কিন্তু তারা ভবিষ্যতে স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করতে পারে। এ লক্ষ্যে মূলত বিভিন্ন ধরনের সমস্যা যদি সৃষ্টি হয় সেটাও তারা মোকাবেলা করতে পারে। সাধারণ রিজার্ভ সঞ্চিতিতেও মুনাফার একটা অংশ স্থানান্তর করা হয়। এরপরে আসি যে অন্যান্য সঞ্চিতি তহবিল। দেখো, অন্যান্য সঞ্চিতি তহবিল যদি আমরা পড়তে যাই তাহলে সেখানে আছে সঞ্চিতি তহবিলগুলো কী কী সেটাই বলি। এখানে যে অন্যান্য যে সঞ্চিতি তহবিল রয়েছে সের মধ্যে হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল, অদাবিকৃত লভ্যাংশ তহবিল, তারপরে হচ্ছে গুপ্ত সঞ্চিতি। মানে এই তহবিলগুলো কিন্তু ব্যাংক ওই মুনাফার অংশ থেকেই সংগ্রহ করে এবং সংগ্রহ করে সেটাকে তারা মানে সঞ্চিতি হিসেবে রেখে দেয়। কারণ বিভিন্ন ধরনের যখন বকেয়া সৃষ্টি হয় বা অনাদায়ী পাওনা সৃষ্টি হয় তখন কিন্তু সেগুলো সমন্বয় করার প্রয়োজন হয়। কারণ ব্যাংক তো নিজে ক্ষতিগ্রস্ত হয়ে তার গ্রাহককে অবশ্যই সে তার সমস্ত অসমুদায় অর্থ প্রদান করবে না। সেজন্য শুরুতেই কিন্তু তারা এই অনাদায়ী যে অনাদায়ী পাওনাগুলো রয়েছে সেই পাওনাগুলোর বিপরীতে কিন্তু তারা বিভিন্ন ধরনের সঞ্চিতি সৃষ্টি করে। তো এই যে সঞ্চিতি তহবিল সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আসি বিশেষ আমানত হিসাব। বিশেষ আমানত হিসেবে আমরা যদি বলি যে বিভিন্ন ব্যাংকগুলো কি করে এখন গ্রাহকদেরকে অধিকভাবে আকৃষ্ট করার লক্ষ্যে বিভিন্ন ধরনের স্কিম নিয়ে হাজির হয়। সেই স্কিমগুলো তারা খুব চাতুর্যের সাথে উপস্থাপন করে এবং অবশ্যই সেটা বেনিফিট আছে বলেই তো গ্রাহক গ্রহণ করে। তো তেমন কিছু বিশেষ আমানত হিসাব যদি আমি বলি, যেমন ডিপিএস। এই যে ডিপিএসটা কি? এটা হচ্ছে মাসিক সঞ্চয় স্কিম। তো এই যে এই সঞ্চয় স্কিমে কি করা হয় যে প্রত্যেক মাসে মাসে নির্দিষ্ট অ্যামাউন্টের অর্থ জমা করা হয় এবং একটা মেয়াদ পূর্তিতে এটা সুদ এবং আসল সহ বেশ ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। তো এই যে ডিপিএস, এর মাধ্যমে সংগৃহীত অর্থটাও কিন্তু ব্যাংক কি করে, তহবিল হিসেবে ব্যবহার করে। এরপরে যদি আমি বলি যে বিশেষ আমানত হিসেবে কিন্তু আরো অনেকগুলো আমানত হিসাব রয়েছে, যেমন হজ প্রকল্প, গৃহ নির্মাণ প্রকল্প বা গৃহ নির্মাণ ঋণ প্রকল্প আসলে, তারপরে হচ্ছে বিশেষ সঞ্চয় স্কিম, বিশেষ আয় সঞ্চয় স্কিম বা বিশেষ আয় প্রকল্প স্কিম, যেটাই বলি না কেন বিভিন্ন ব্যাংক বিভিন্ন নামে এই বিশেষ আমানত হিসাবগুলোকে পরিচালনা করে থাকে। তোমরা হয়তো বিভিন্ন ব্যাংকের গায়ে দেখতে পাবে লেখা আছে যে কতদিনে মিলিয়নিয়ার হবেন। মানে ওখানে তোমাকে হয়তো এমন একটা দেওয়া হলো, স্কিমের সুযোগ দেওয়া হলো যে সেখানে তুমি হয়তো 2 বছরে, 5 বছরে, 10 বছরে লাখপতি হয়ে গেলে, 10 লাখ মিলিয়নিয়ার হয়ে গেলে। তো ওইখানে এটা হচ্ছে তাদের যে মাসিক কিস্তির পরিমাণ সেটা হচ্ছে তোমার মেয়াদের উপর নির্ভর করে তারা হ্রাস বা বৃদ্ধি করে থাকে। তো এটাও কিন্তু এক একটা মানুষের মনে আকর্ষণ সৃষ্টি করে যে আমি লাখপতি হয়ে যাব বা আমি মিলিয়নিয়ার হয়ে যাব। তো এই ধরনের যে বিশেষ আমানত প্রকল্পগুলো কিন্তু ব্যাংক চালু করেছে এবং এই চালু করা প্রকল্পগুলোর মাধ্যমেও কিন্তু ব্যাংক কি করছে, অর্থ সংগ্রহ করছে, যেটা ব্যাংক তহবিল হিসেবে ব্যবহার করছে। এরপরে আসি ঋণপত্র বা সিকিউরিটি বিক্রয়।
ব্যাংক যেহেতু একটি কোম্পানি, লিমিটেড কোম্পানি, সেহেতু ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে কিন্তু পরিচালিত হয়। তাই যখন ব্যাংকগুলোর প্রয়োজন হয়, বাংলাদেশ ব্যাংকের অনুমতিক্রমে তারা কিন্তু সিকিউরিটিজ, বন্ড, ডিবেঞ্চার এগুলো বাজারে, মুদ্রা বাজারে ছেড়ে তারা অর্থ সংগ্রহ করতে পারে। আমি যদি উদাহরণ হিসেবে বলি তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ইসলামী ব্যাংক বন্ড, তারপরে হচ্ছে প্রাইম ব্যাংক লিমিটেডের প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এরকম ট্রাস্ট ব্যাংকেরও ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে, তারপরে জনতা ব্যাংকের রয়েছে, আইএফআইসি ব্যাংকের রয়েছে। মানে এগুলো কি, তারা এই যে ঋণপত্র বা সিকিউরিটিজ বিক্রয়ের মাধ্যমে কিন্তু তারা কি করলো, অর্থ সংস্থান করলো। এবং এই যে সেক্টরগুলো, এগুলো কিন্তু তহবিল সংগ্রহের একটি বড় উৎস। তো এরপরে আসি আমরা স্বল্পমেয়াদী উৎসগুলো কি কি। এখানে দেখো বলা হয়েছে যে আমানত হিসাব। স্বল্পমেয়াদী উৎস হিসেবে আমানত হিসাবকে বলা হয়েছে। যা আমানত হিসাব কি করে, জনগণের কাছ থেকে যখন আমানত সংগ্রহ করে, তারা কিভাবে সংগ্রহ করে, তারা সংগ্রহ করে চলতি, সঞ্চয় এবং স্থায়ী হিসাবের মাধ্যমে। তো এই যে আমানতটা সংগ্রহ করলো, গ্রাহক কিন্তু আমানত মানে হিসাব খুলেই সাথে সাথে তার ভেঙে ফেলে না, অবশ্যই কিছুদিন তারা কন্টিনিউ করে বা এটা লং টার্ম কন্টিনিউ করতে পারে। তাই এখানে বলা হচ্ছে যে এই যে সঞ্চয়ী বা চলতি বা স্থায়ী হিসাবের মাধ্যমে যে ব্যাংক আমানত সংগ্রহ করলো, এই যে হাজার হাজার কোটি টাকার আমানত সংগ্রহ হলো, এই আমানতগুলো কিন্তু ব্যাংকের তহবিলের একটি উৎস। এরপরে আসি কেন্দ্রীয় ব্যাংক হতে ঋণ। আমি তোমাদের আলোচনা শুরুতেই বলেছিলাম যে ব্যাংক যখন অর্থ সংকটে পড়ে বা তার তখন তহবিলের প্রয়োজন হয়, তখন কিন্তু ঋণের সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। তাই কেন্দ্রীয় ব্যাংকও তাদের তহবিলের একটি বড় উৎস। এরপরে হচ্ছে মুদ্রা বাজার হতে গৃহীত ঋণ। মুদ্রা বাজারের লিস্টেড প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকগুলো কি করে, তাদের যখন তহবিলের প্রয়োজন পড়ে তখন সেই তহবিল সংগ্রহের উদ্দেশ্যে তারা কিন্তু অন্যান্য বাণিজ্যিক ব্যাংক বা বিল বাজারের প্রতিষ্ঠিত অন্যান্য প্রতিষ্ঠান থেকেও কিন্তু তারা ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করে থাকে। তাই এটিও স্বল্পমেয়াদী তহবিল সংগ্রহের একটি উৎস। এরপরে আসি অবন্টিত মুনাফা। আমি তোমাদেরকে যখন রিজার্ভ বা সঞ্চিতি তহবিল পড়াচ্ছিলাম তখন এই কথাটা বলেছি যে মুনাফার সম্পূর্ণ অংশ কিন্তু শেয়ার হোল্ডারদেরকে প্রদান করা হয় না, তার অংশ বিভিন্ন তহবিলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়। সেই কিন্তু সব তহবিল ভাগ করার পরেও যে মুনাফাটা রয়ে যায়, সেই মুনাফাটা হচ্ছে অবন্টিত মুনাফা। এবং এই অবন্টিত মুনাফা দিয়ে কিন্তু তারা স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করতে পারে। এরপরে হচ্ছে ঋণ ক্ষতি হিসাবের সঞ্চিতি। যখন একটা প্রতিষ্ঠান ঋণ ক্ষতি হিসাবে সঞ্চিতি, আসলে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেও বলছিলাম যে অনাদায়ী পাওনার বিপরীতে ব্যাংকগুলো কিন্তু সঞ্চিতি সংরক্ষণ করে, অর্থাৎ একটা তহবিল গঠন করে যাতে ভবিষ্যতে ওই ঋণের কারণে যদি কোনো প্রবলেম হয় তাহলে এই সঞ্চিতি তহবিলের টাকা দিয়ে তারা সেই সমস্যাটা সমাধান করতে পারে। এ লক্ষ্যে যখন স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে ব্যাংক, সাধারণত খুব বেশি দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে না, কিন্তু দেখা যায় যে যে ঋণগুলো খেলাপি হয়ে যায় সেই ঋণগুলো আদায়ের সম্ভাবনা কম বিধায় তারা ব্যাংকগুলো কি করে যে তারা তহবিল রাখে, সেই ঋণের বিপরীতে তারা একটা সঞ্চিতি তহবিল রাখে। যদি কোনো কারণে সেই খেলাপি ঋণটা ব্যাংক সংগ্রহ করতে পারে বা বকেয়া ঋণের অর্থ সংগ্রহ করতে পারে, তাহলে তারা এই যে ঋণ সঞ্চিতি তহবিল যেটা আছে সেই তহবিলের অর্থটাকে মুনাফা হিসেবে দেখায়। এটাও কিন্তু ব্যাংকের জন্য একটি স্বল্পমেয়াদী তহবিলের উৎস। মানে এই যে ঋণ ক্ষতি হিসাবের যে সঞ্চিতি তহবিলটা রয়েছে, এই তহবিলের যে অর্থটা সেটাও ব্যাংকের জন্য স্বল্পমেয়াদী তহবিল হিসেবেও মানে কাজ করতে পারে ব্যাংকগুলো। এটাও একটা উৎস ব্যাংকের জন্য, স্বল্পমেয়াদী উৎস। তো এই ছিল আমাদের ব্যাংক তহবিল এবং ব্যাংক তহবিলের উৎস সম্পর্কে ধারণা। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। আমরা যদি এই যে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এটা যদি এক কথায় বলতে চাই তাহলে এভাবে বলা যায় যে একটি ব্যাংক তার নিজস্ব তহবিল এবং বাইরের বিভিন্ন উৎস থেকে যে তহবিলটি সংগ্রহ করে
যে একটি তহবিল গঠন করে, যেই তহবিলের অর্থ তারা জনগণের মধ্যে ঋণ হিসাবে প্রদান করে বা বিভিন্ন খাতে বিনিয়োগ করে, সেই মোট তহবিলটাকে ব্যাংক তহবিল বলা হয়। বর্তমান যে প্রতিযোগিতামূলক যে ব্যবসা বাণিজ্য সেক্টর রয়েছে, সেই সেক্টরে আসলে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে গেলে ব্যবসায়ীদের যেমন ঋণের প্রয়োজন হয়, তেমনি ব্যাংকেরও কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঋণ প্রদানের প্রয়োজন হয়। অর্থাৎ এই যে লেনদেনের যে জগৎটি রয়েছে, সেই জগতের অন্যতম একটি বিষয় হলো ব্যাংক ঋণ। ব্যবসা বাণিজ্যের কর্মকাণ্ড পরিচালনা যাতে সঠিকভাবে গতিশীলতার সাথে হয়, সেজন্য সাধারণত ব্যবসায়ীরা ব্যাংক থেকে এই ঋণ গ্রহণ করে থাকে। তাহলে ব্যাংক ঋণ কি? আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে ব্যাংক ঋণ। তাহলে আসলে আমরা এখন ব্যাংক ঋণ সম্পর্কে পড়ব। ব্যাংক ঋণ হচ্ছে এমন একটি বিষয় যে ব্যাংক জনগণকে যে অর্থ ঋণ হিসেবে প্রদান করে, সেটাকে ব্যাংক ঋণ বলা হয়। কিন্তু কথা হচ্ছে যে ব্যাংক কি শুধু নগদ অর্থই ঋণ হিসেবে প্রদান করে? আসলে ব্যাংক কিন্তু শুধু নগদ অর্থ ঋণ হিসেবে প্রদান করে না। ব্যাংক তার সেবা, তার সুখ্যাতি, তার সুনাম, তার বিশ্বাস ইত্যাদি জনগণকে দিয়ে সহযোগিতা করার মাধ্যমেও কিন্তু ঋণ প্রদান করে থাকে। তাহলে আমরা যদি ব্যাপক অর্থে বলতে চাই, এভাবে সংজ্ঞাটা বলা যায় যে ব্যাংক ঋণ হচ্ছে এমন এক ধরনের ঋণ ব্যবস্থা যেখানে ব্যাংক শুধু নগদ অর্থই নয়, বিভিন্ন দলিলের মাধ্যমে অথবা দলিল ক্রয়ের মাধ্যমে অথবা তার সেবা, তার বিশ্বাস, তার সুনাম, সুখ্যাতি ইত্যাদি জনগণের মধ্যে ধার বা ঋণ হিসেবে প্রদান করে সহযোগিতার মাধ্যমে তাদের যে সেবাটা দিচ্ছে, সেটা হচ্ছে ব্যাংক ঋণ। তাহলে আমরা যদি হ্যানসনের মতে, মানে জে.এল. হ্যানসনের মতে ব্যাংক ঋণ কি সেটা জানতে চাই, তাহলে তিনি যেটা বলেছেন যে ব্যাংক ঋণ হলো যে ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ বা জমাতিরিক্ত ঋণ, অথবা ব্যাংক ঋণ হলো যে সরকারি স্টক ক্রয়ের মাধ্যমে সরকারকে প্রদত্ত ঋণ। তো তিনি যেটা বলেছেন সেটা এক কথায় বলে এইভাবে বলা যায় যে ব্যাংক ঋণ হলো ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ বা জমাতিরিক্ত ঋণ এবং সরকারকে প্রদত্ত ঋণ। তো এই যে সংজ্ঞাটা আমরা পড়লাম, আরেকটা সংজ্ঞা আমরা একটু পড়ি। দেখো, লেখা আছে ব্যাংক ঋণ সম্পর্কে এআর খানের মতে যে ধারের শর্ত সাপেক্ষে মক্কেলকে ব্যাংক প্রদত্ত নগদ অর্থ বা দলিলের মাধ্যমে প্রদত্ত সুনাম ও সেবাকে ব্যাংক ঋণ বলে, অগ্রিম বা আগাম বলা হয়। অর্থাৎ ব্যাংক ঋণ শুধু ব্যাংক ঋণ নয়, এটাকে অগ্রিম বা আগামও বলা হয়। তাহলে তোমরা যদি এই সংজ্ঞাটা একটু ভালোভাবে খেয়াল করো, তাহলে এখান থেকে কিন্তু আমরা তিনটা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে যে নগদ ঋণ, আরেকটা হচ্ছে দলিলের মাধ্যমে ঋণ, আরেকটা হচ্ছে দলিলপত্র ক্রয়ের মাধ্যমে ঋণ। তো নগদ ঋণ তো আমরা সহজেই বুঝতে পারছি যে এটা সরাসরি নগদ অর্থ গ্রাহকের যে ঋণ হিসাব রয়েছে সেই হিসাবে স্থানান্তরের মাধ্যমে এই ঋণটা প্রদান করা হয়। আর দলিলের মাধ্যমে যে ঋণ, সেটা হচ্ছে যে প্রত্যয়পত্র, তারপরে ব্যাংক গ্যারান্টি, ব্যাংক ড্রাফট, পে অর্ডার ইত্যাদির মাধ্যমে যে ব্যাংক যে ঋণটি প্রদান করে, সেটাকে বলা হচ্ছে দলিলপত্রের মাধ্যমে প্রদত্ত ঋণ। আরেকটি হচ্ছে দলিলপত্র ক্রয়ের মাধ্যমে ঋণ, যেটা আমি হ্যানসনের সংজ্ঞায় বলেছি যে সরকারি স্টক ক্রয়ের মাধ্যমে যে ঋণটা সরকারকে প্রদান করা হয়। এটা যেমন একটা দলিলপত্র ক্রয়ের মাধ্যমে ঋণ, এছাড়া বিনিময় বিল, হুন্ডি ইত্যাদি ক্রয়ের মাধ্যমে বা বাট্টা করার মাধ্যমেও কিন্তু ব্যাংকগুলো ঋণ প্রদান করে থাকে। তো এই ছিল আমাদের ব্যাংক ঋণ। এবার আসি যে এই ব্যাংক ঋণ মঞ্জুরকালে ব্যাংকের কি কি বিবেচ্য বিষয় রয়েছে। দেখো, ব্যাংকের ঋণ মঞ্জুরকালে ব্যাংকের বিবেচ্য বিষয় যেটা, প্রথমে সে তার নিজের প্রতিষ্ঠান সম্পর্কে বিবেচনা করবে। প্রথমে ব্যাংকটি কি দেখবে যে তার তারল্যর পরিমাণ অনুকূলে রয়েছে কিনা। তারল্য হচ্ছে চেক উত্থাপনকারীর অর্থ চাহিদা মাত্র পরিশোধের ক্ষমতা। অর্থাৎ আমরা তো জানি যে প্রত্যেকটা আমানতকারীর অর্থ চাহিদা মাত্র পরিশোধ্য, তাই তারল্য বজায় রেখেই কিন্তু এই ব্যাংকগুলোকে কি করতে হবে, ঋণ প্রদান করতে হবে।
সেজন্য আগে তারল্যটা ব্যাংকের অনুকূলে রয়েছে কিনা সেই বিষয়টা দেখবে এবং তারপরেই কিন্তু তারা ঋণ প্রদান করবে। এরপরে দেখো বলা হয়েছে যে নিরাপত্তা, সেফটি কামস ফার্স্ট। এই কথাটি অবশ্যই ব্যাংকগুলো বিবেচনা করেই তারপরে ঋণ মঞ্জুর করতে হবে। কারণ তোমার ঋণকৃত মানে ঋণের জন্য যে অর্থটি ব্যাংক প্রদান করেছে সেটি যদি সুদ সহ আসল ফেরত না আসে তাহলে ব্যাংকগুলো কিন্তু বেকায়দায় পড়ে যাবে এবং তারা পরবর্তীতে কিন্তু অন্য কোনো গ্রাহককে ঋণ প্রদান করতে পারবে না। সেজন্য ঋণ ফেরত আসার সম্ভাবনা কতটুকু সেটা কিন্তু আগে বিবেচনা করতে হবে। ঋণ প্রদানের আগে ঋণ ফেরত আসার সম্ভাবনা অবশ্যই বিশ্লেষণ করতে হবে এবং সে অনুযায়ী কিন্তু তাদেরকে ঋণ ক্ষতি সঞ্চিতি হিসাবও সৃষ্টি করতে হবে। অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে ঋণের জন্য যে অর্থটিকে বরাদ্দ দেওয়া হচ্ছে সেই অর্থটির নিরাপত্তা অবশ্যই ব্যাংক অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করে তারপরে ঋণ মঞ্জুর করবে। এরপরে দেখো বলা হয়েছে যে লাভজনকতা। ব্যাংক কিন্তু যে খাতগুলোতে ঋণ প্রদান করবে সেই খাতগুলোতে ঋণ প্রদানের সময় অবশ্যই তাকে দেখতে হবে যে অধিক লাভ কম ঝুঁকিতে কোন খাতে রয়েছে সেই খাতগুলোতে কিন্তু তাদেরকে বেশি বেশি অর্থ বিনিয়োগ করতে হবে এবং ঋণ প্রদান করতে হবে। কারণ যদি দেখা যায় যে অধিক ঝুঁকিতে অধিক লাভ, এই থিওরিতে যদি তারা ঋণ প্রদান করে অনেক সময় কিন্তু তারা লোকসানের মুখে পড়তে পারে, যেটা প্রতিষ্ঠানের সুনামের জন্যও কিন্তু ক্ষতিকারক এবং জনগণের আস্থাও কিন্তু হারাবে ব্যাংকটি। তাই অবশ্যই লাভজনক খাতে বিনিয়োগ করতে হবে এবং সেখানে অবশ্যই ঝুঁকি মুনাফার যে অনুপাত সেটা বিশ্লেষণ করতে হবে। এরপরে দেখি বৈচিত্র্যতা। আমরা জানি যে বিভিন্ন ধরনের যে বিনিয়োগকারী রয়েছেন পৃথিবীর বড় বড় বিনিয়োগকারীরা তারা কিন্তু সবসময় বলেন যে সবগুলো ডিম এক বাস্কেটে রাখবে না। অর্থাৎ তোমার যত অর্থ রয়েছে যেটা তুমি তহবিল রয়েছে ঋণ প্রদানের সেটা কিন্তু তুমি একই জাতীয় খাতে বা একই ধরনের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে না। কারণ কখনো যদি সমস্যা হয় কোনো একটা সেক্টরে তাহলে সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু সমস্যায় পড়ে যাবে, তখন ব্যাংকও কিন্তু তার এই ঋণকৃত অর্থ ফেরত পাবে না, ব্যাংকও লোকসানের মুখে পড়বে। সেজন্যই বলা হচ্ছে যে একই জাতীয় প্রতিষ্ঠানে বা একই জাতীয় শিল্পের ক্ষেত্রে কিন্তু এই ঋণ প্রদান করা যাবে না। এটা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ব্যবসায় বাণিজ্যে বা বিভিন্ন ধরনের শিল্পক্ষেত্রে লোনটাকে ডাইভার্সিফাই করতে হবে এবং এখানে বৈচিত্র্যতা আনতে হবে। তাহলে যদি এক খাত অনুৎপাদনশীল হয় বা লোকসানের মুখে পড়ে তাহলে অন্য খাতের যে মানে আয়কৃত অর্থ সেটা দিয়ে ব্যাংক তার লোকসানটাকে পুষিয়ে নিতে পারবে। এরপরে দেখি মেয়াদ। মেয়াদটাকেও বিবেচনা করতে হবে কারণ আমরা জানি যে ঋণ কত মেয়াদ অনুযায়ী দেখো একটু নিচেই লেখা আছে যে মেয়াদ অনুযায়ী ঋণ হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। তো এই যে তিন ধরনের যে মেয়াদি রয়েছে ঋণের যে মেয়াদ, সেই মেয়াদ অনুযায়ী কিন্তু ডাইভার্সিফাই করতে হবে ঋণগুলোকে। এখন যদি দেখা যায় যে সবগুলো ঋণ স্বল্পমেয়াদী দিচ্ছে, আমরা জানি যে স্বল্পমেয়াদী ঋণের সুদের হার কম, তাহলে কিন্তু ব্যাংকের জন্য আয়টা কমে যাবে। আবার যদি সব দীর্ঘমেয়াদী খাতে মানে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে তাহলেও কিন্তু ব্যাংক সমস্যায় পড়বে। অর্থাৎ এখানে ব্যাংককে কি করতে হবে, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদীর মধ্যে একটা সমন্বয় করে ভারসাম্যপূর্ণভাবে ঋণ প্রদান করতে হবে যাতে তারল্যটা মানে তারল্যটার যে গতিশীলতা সেটা বজায় থাকে। আর তারল্যের গতিশীলতা বজায় থাকলে কিন্তু ব্যাংক অধিক ঋণ প্রদান করতে পারবে এবং অধিক মুনাফাও অর্জন করতে পারবে। তো এবার দেখি জামানত। জামানতটা কি দেখো, ব্যাংক অবশ্যই কিন্তু ঋণ যে প্রদান করবে সেটা তো মুখের কথায় প্রদান করবে না, তার কোনো না কোনো ধরনের জামানত রাখতে হবে, কারণ জামানত হচ্ছে ব্যাংকের জন্য রক্ষা কবচ। তো এই জামানতটা রেখে তার বিপরীতে ব্যাংক ঋণ প্রদান করে থাকে। তাহলে জামানত কীরকম হবে? জামানত হবে, যদি অব্যক্তিক জামানতের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো দেখতে হবে, অর্থাৎ ব্যাংক যে বিষয়গুলো দেখবে সেটি হচ্ছে যে সেই জামানতের গ্রহণযোগ্যতা, তার বিক্রয়যোগ্যতা, তার মূল্যটা, তার যে মূল্যের স্থিতিশীলতা, তার দায়মুক্ততা এবং যিনি জামানত প্রদান করেছেন সেই জামানতের ওপর তার অধিকার।
আর যদি হয় ব্যক্তিক জামানত, তাহলে সে ব্যক্তির সামাজিক মর্যাদা, তার বয়স, তার আয় উৎস ইত্যাদি এখানে বিশ্লেষণ করার পরে কিন্তু ব্যাংক ঋণ প্রদান করবে। এবার আসি গ্রাহকের বিবেচনা। গ্রাহকের যে বিবেচনা, এক্ষেত্রে কিন্তু ব্যাংক কি করবে, গ্রাহকের চরিত্র দেখবে, যাকে ব্যাংক ঋণ দিতে যাচ্ছে তিনি কেমন। তিনি ব্যক্তি হতে পারেন, সেটা প্রতিষ্ঠান হতে পারে। সেই প্রতিষ্ঠানের ক্ষেত্রে তার অতীত যে রেকর্ড, অর্থাৎ তার অতীত লেনদেনের রেকর্ড, ঋণের অর্থ ফেরত দেওয়ার রেকর্ড, তাদের যে বিষয়টা হচ্ছে যে জবাবদিহিতার রেকর্ড, তাদের আন্তরিকতা ইত্যাদি সব কিছুই কিন্তু এখানে বিশ্লেষণ করা হবে। অর্থাৎ ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রাহকের যে অতীত তথ্য উপাত্ত সেটা বিশ্লেষণ করার পরে গিয়ে কিন্তু ব্যাংক একজন গ্রাহককে ঋণ প্রদান করবে। পরেরটাতে কি বলা হয়েছে যে গ্রাহকের ক্ষমতা, অর্থাৎ এখানে কিন্তু গ্রাহকের যে প্রতিষ্ঠানটি পরিচালনার ক্ষমতা, তার ঋণ যে পাবে সেই ঋণ পাওয়ার পর সেই ঋণ ব্যবহারের ক্ষমতা, তারপরে হচ্ছে তার কাজের প্রতি আন্তরিকতা, তাদের দক্ষতা। মোট কথা হচ্ছে যে গ্রাহককে ঋণ প্রদান করা হচ্ছে, সে এই ঋণের অর্থটা কিভাবে ব্যবহার করছে, কতটা দক্ষতার সাথে ব্যবহার করছে এবং সেখান থেকে সে প্রোডাক্টিভ কিছু বের করছে কিনা, সেই বিষয়টা বিবেচনা করার পরে কিন্তু গ্রাহককে ঋণ প্রদান করা হবে। এরপরে দেখি গ্রাহকের সম্পদশীলতা। গ্রাহকের সম্পদশীলতা বলতে এখানে বোঝানো হচ্ছে যে গ্রাহকটি ঋণের আবেদন করেছেন তার প্রতিষ্ঠান পরিচালনার জন্য, তার যে মূলধন, সেই মূলধন এবং ঋণের অনুপাত, আবার ঋণের সাথে সম্পদের অনুপাত কেমন। কারণ যে ব্যক্তিটি ঋণের জন্য আবেদন করেছেন বা প্রতিষ্ঠানটি ঋণের জন্য আবেদন করেছেন, তাদের যদি সম্পদের পরিমাণ বেশি হয় তাহলে ঋণের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফলে ব্যাংকগুলো যখন ঋণ প্রদান করতে যায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে, তখন অবশ্যই কিন্তু এই মানে তাদের যে সম্পদশীলতা সেটা অবশ্যই বিবেচনা করবে। এরপরে আসি ঋণ গ্রহণের উদ্দেশ্য। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ আবেদন করেছেন ঋণের জন্য, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঋণ গ্রহণের উদ্দেশ্যটা কি। তিনি কি কোনো প্রোডাক্টিভ খাতে বিনিয়োগ করতে চাচ্ছেন, সেজন্য তিনি ঋণ নিচ্ছেন, না নতুন কোনো ব্যবসায় লাইন স্টার্ট করতে চাচ্ছেন সেজন্য ঋণ নিচ্ছেন, না তার ব্যবসার যে পতন, সেই পতন ঠেকানোর জন্য ঋণ নিচ্ছেন। অর্থাৎ ব্যক্তি বা প্রতিষ্ঠান কেন ঋণের আবেদন করেছেন, কি উদ্দেশ্যটা, মানে কোন ক্ষেত্রে এই ঋণের অর্থ কাজে লাগানো হবে, সেই ক্ষেত্র সম্পর্কে জানার জন্য কিন্তু ব্যাংক বিভিন্ন তথ্য বা উপাত্ত সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করে এবং সেই অনুযায়ী ঋণ প্রদান করে। এরপরে হচ্ছে ঋণ ফেরতের উৎস। যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হবে, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণের অর্থ ফেরতদানের কতটুকু সামর্থ্য রাখে, অর্থাৎ তাদের ঋণের ফেরত দেওয়ার অর্থ মানে সামর্থ্য, ইচ্ছা, তাদের আন্তরিকতা এবং তাদের অতীত রেকর্ড সব কিন্তু বিবেচনা করে তারপরে ব্যাংক ঋণ প্রদান করবে। এবং ঋণ ফেরতের উৎসের ক্ষেত্রে যদি ব্যক্তির ক্ষেত্রে ঋণ প্রদান করা হয়, তাহলে ব্যক্তি ক্ষেত্রে বিশেষ করে কনজিউমার ক্রেডিটের ক্ষেত্রে তার মাসিক আয় কত সেটা বিবেচনা করা হবে। আর যদি হয় শিল্পক্ষেত্রে ঋণ প্রদান করা হয়, তাহলে সেক্ষেত্রে শিল্প হতে আয়ের সম্ভাবনা কেমন সেটা বিবেচনা করা হবে। আর যদি বাণিজ্যিক ক্ষেত্রে ঋণ প্রদান করা হয়, তাহলে যে পণ্য বা সেবা উৎপাদন করা হবে সেটার ভবিষ্যৎ বাজারের যে সম্ভাবনা কেমন, অর্থাৎ বাজারে ক্রয় বিক্রয়ের সম্ভাবনা কেমন সেটা বিবেচনা করা হবে। তো এই ছিল আমাদের ঋণ মঞ্জুরকালে ব্যাংকের বিবেচ্য বিষয়। সাধারণত 3 বা 4 নম্বরের কোশ্চেনের জন্য কিন্তু এই ধরনের অ্যান্সারগুলো প্রয়োজন হয়, তো তোমরা একটু ভালো করে খেয়াল করবে। এরপরে আসি ব্যাংক ঋণের শ্রেণী বিভাগ। তো এই যে ব্যাংক ঋণ, আমরা ব্যাংক ঋণ পড়লাম, ঋণ মঞ্জুরকালে ব্যাংকের বিবেচ্য বিষয় পড়লাম। এবার আসি ব্যাংক ঋণের শ্রেণী বিভাগ। আসলে কি কি সেক্টরে এই ঋণটাকে ভাগ করা হয়েছে সেটা আমরা একটু দেখে নিই। প্রথমে হয়েছে যে প্রকৃতি অনুযায়ী, এরপরে ব্যবহার অনুযায়ী, মেয়াদ অনুযায়ী। তাহলে প্রকৃতি অনুযায়ী যেটা তহবিল হতে আগাম বা অগ্রিম, যদিও আমি আগাম লিখেছি, তহবিল হতে আগাম বা অগ্রিম ঋণ যেটা সেটা। তো এখানে সাধারণত ব্যাংক নিজস্ব তহবিল হতে, অর্থাৎ ব্যাংকের কাছে যে সংগঠিত তহবিলটি রয়েছে সেই তহবিল হতে গ্রাহককে তার ঋণ হিসাবে বা বিশেষ কারণে তার চলতি হিসাবে, যেটাকে ঋণ হিসাবে রূপান্তরিত করার মাধ্যমে অর্থ স্থানান্তর করা হয় গ্রাহকের হিসেবে, সেটাকে বলা হচ্ছে
তহবিল হতে আগাম বা ঋণ। তো দেখি আমরা একটু, এই যে তহবিল হতে আগাম বা ঋণ কিন্তু আবার 3 ধরনের, একটা হচ্ছে ধার, নগদ ঋণ এবং জমাতিরিক্ত ঋণ। তো ধার বা লোন কি? ধার বা লোন হচ্ছে ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ, যেটা নগদ অর্থে প্রদান না করে কোনো স্থাবর সম্পত্তি জামানত হিসেবে রেখে গ্রাহকের ঋণ হিসাবে প্রদান করা হয়। যেদিন থেকে তার হিসেবে অর্থটা স্থানান্তর করা হবে সেদিন থেকে কিন্তু গ্রাহক চেকের মাধ্যমে একাধিক কিস্তিতে বা এককালীন এই অর্থ উত্তোলন করতে পারবে এবং স্থানান্তরের তারিখ হতে মঞ্জুরিকৃত মঞ্জুরিকৃত পূর্ণ যে ঋণের অর্থ রয়েছে সেই অর্থের ওপর যে নির্দিষ্ট হারে সুদের চুক্তি করা হয়েছিল সেই সুদ প্রদান করতে হবে গ্রাহককে। এই ঋণের প্রধান বৈশিষ্ট্য হলো কি? এটি অবশ্যই স্থাবর সম্পত্তি বন্ধক রেখে প্রদান করা হয়। এরপরে আসি নগদ ঋণ। নগদ ঋণ কি? নগদ ঋণ এটাও তোমাকে কিন্তু হাতে ক্যাশ ধরিয়ে দিবে না, এটাও ঋণ হিসাবে স্থানান্তর করা হবে। তবে এক্ষেত্রে পণ্য বা অস্থাবর সম্পত্তিকে বন্ধক রাখা হয় এবং এই জন্য গ্রাহককে একটি ঋণ হিসাব খুলতে হয় অথবা চলতি হিসাবকে বিশেষ ব্যবস্থায় এটি ঋণ হিসাবে রূপান্তরিত করা হয় এবং এক্ষেত্রে যে মঞ্জুরিকৃত ঋণটি রয়েছে সেই ঋণের অর্থ জমা হিসেবে দেখানো হয়, চলতি হিসাবে জমা হিসেবে দেখানো হয়। এখানে গ্রাহক কিন্তু অবশ্যই চুক্তিকৃত যে সুদের হার রয়েছে সেই সুদের হার প্রদান করবে সম্পূর্ণ ঋণকৃত অর্থের ওপর। আর এই ঋণের অর্থ কিন্তু গ্রাহক কিস্তিতেও প্রদান করতে পারবে, অর্থাৎ কিস্তিতে পরিশোধ করতে পারবে। এবার আসি জমাতিরিক্ত ঋণ। জমাতিরিক্ত ঋণ বিষয়টি হচ্ছে যে চুক্তি অনুযায়ী চলতি হিসাবে গ্রাহকের যা জমা রয়েছে তার অতিরিক্ত যে অর্থ ব্যাংক গ্রাহককে ঋণ হিসেবে প্রদান করে সেটাকে বলা হচ্ছে জমাতিরিক্ত ঋণ। এবং এই জমাতিরিক্ত ঋণ তুমি কিন্তু সঞ্চয় হিসাব হতে পাবে না, এটি চলতি হিসাব থেকেই পাওয়া যাবে এবং সেজন্য ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ থাকতে হবে। তো এই ছিল আমাদের তহবিল হতে আগাম ঋণের যে ব্যাংক ঋণগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা। তবে একটি তথ্য, সেটি হচ্ছে যে এই উন্নয়নশীল দেশগুলোতে যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে তারা কিন্তু তাদের যে মোট তহবিলের প্রায় 60 থেকে 70% অর্থ এই আগাম হিসেবে বা অগ্রিম হিসেবেই প্রদান করে থাকেন, অর্থাৎ তারা ধার বা নগদ ঋণ বা জমাতিরিক্ত ঋণ হিসেবে তাদের গ্রাহককে প্রদান করে থাকেন। দলিলি ঋণ। তো দলিলি ঋণ কি হচ্ছে? দলিলি ঋণ আবার 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে বাণিজ্যিক, একটা হচ্ছে অবাণিজ্যিক। তো বাণিজ্যিক দলিলি ঋণ কোনগুলো? যেগুলো ব্যবসায় বাণিজ্যের জন্য সাধারণত ব্যাংক প্রদান করে থাকে। অর্থাৎ আমি যদি উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে, যেমন প্রত্যয়নপত্র বা এলসি, ব্যাংক গ্যারান্টি, তারপরে হচ্ছে ব্যাংক পে অর্ডার, তারপরে ব্যাংক ড্রাফট ইত্যাদির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক যে ঋণ প্রদানগুলো করে থাকে বাণিজ্যিক উদ্দেশ্যে সেগুলোকে হচ্ছে বাণিজ্যিক দলিলি ঋণ। আরেকটি দলিলি ঋণে হচ্ছে অবাণিজ্যিক দলিলি ঋণ। অবাণিজ্যিক দলিলি ঋণ কোনগুলো? এটা হচ্ছে যে সেই ঋণগুলো যেটা মূলত ব্যাংকগুলো ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে প্রদান করে থাকে। অর্থাৎ উদাহরণ দিলে বুঝতে পারবে, যেমন ভ্রমণকারীর চেক, ভ্রাম্যমাণ নোট ইত্যাদি যে ঋণগুলো ব্যাংক প্রদান করে থাকে সেগুলোকে বলা হচ্ছে অবাণিজ্যিক। অর্থাৎ বাণিজ্যিক উদ্দেশ্যের বাইরে গিয়ে ব্যাংক ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে যে ঋণ প্রদান করে থাকে সেটাকে বলা হচ্ছে অবাণিজ্যিক দলিলি ঋণ। এরপরে আসি ব্যবহার অনুযায়ী, অর্থাৎ বাণিজ্যিক ঋণ এবং অবাণিজ্যিক ঋণ। তো বাণিজ্যিক ঋণ কোনগুলো? বাণিজ্যিক ঋণ কোনগুলো হচ্ছে সেইগুলো যেগুলো সাধারণত ব্যাংকগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে প্রদান করে থাকে, অর্থাৎ ব্যবসায় বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে, আভ্যন্তরীণ ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে এবং বৈদেশিক বাণিজ্যে সহযোগিতার ক্ষেত্রে যে ব্যাংকগুলো যে ঋণটা প্রদান করে থাকে সেটাকে বলা হচ্ছে বাণিজ্যিক ঋণ। তো বাণিজ্যিক ঋণগুলো সাধারণত দলিলের মাধ্যমে হতে পারে, আবার কোনো সম্পত্তি, স্থায়ী সম্পত্তি বন্ধক রাখার মাধ্যমেও হতে পারে, প্রদান করা হতে পারে। এরপরে আসি অবাণিজ্যিক ঋণ। অবাণিজ্যিক ঋণ হচ্ছে বাণিজ্য ব্যবসায় বাণিজ্য বহির্ভূত খাতে ব্যাংকগুলো যে ঋণ প্রদান করে থাকে সেই ঋণগুলোর কথা বলা হচ্ছে। যেমন কনজিউমার ক্রেডিট,
গৃহস্থালির ক্ষেত্রে যে ঋণ প্রদান করে থাকে, তারপরে ধরো গৃহ নির্মাণ খাতে যে ঋণ প্রদান করে থাকে, এই ঋণগুলো হচ্ছে এই অবাণিজ্যিক ঋণ। অর্থাৎ ব্যাংকগুলো কিন্তু এক্ষেত্রেও বেশ বড় অঙ্কের ঋণ প্রদান করে থাকে। যে কেউ যে মানে যারা সাধারণত কনজিউমার ক্রেডিট গ্রহণ করে তাদের ক্ষেত্রে দেখা যায় ব্যক্তিগত ফ্ল্যাট নির্মাণের জন্য, ব্যক্তিগত গাড়ি নির্মাণের জন্য বা ফ্রিজ ক্রয় ইত্যাদি নানা গৃহস্থালী জিনিসের ক্ষেত্রেও এই ঋণগুলো কিন্তু ব্যাংক প্রদান করে থাকে। এগুলো হচ্ছে অবাণিজ্যিক ঋণ। এরপরে আসি স্বল্প মেয়াদি। তো স্বল্প মেয়াদি ঋণের ক্ষেত্রে যদি বলি, তাহলে স্বল্প মেয়াদি ঋণ কি? যেটাই কয়েক ঘন্টা থেকে শুরু করে 1 বছরের জন্য ব্যাংকগুলো যে ঋণ মঞ্জুর করে থাকে তাকে বলা হচ্ছে স্বল্প মেয়াদি ঋণ। এবং স্বল্প মেয়াদি ঋণের ক্ষেত্রে সাধারণত পণ্য বা সেবাকে পণ্য বা সেবাকেই জামানত হিসেবে গ্রহণ করা হয়। আর এক্ষেত্রে যদি উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে, যেমন জমাতিরিক্ত ঋণ, নগদ ঋণ, তলবি ঋণ, স্বল্পমেয়াদী নোটিশের মাধ্যমে প্রদত্ত ঋণ ইত্যাদি যে ঋণগুলো রয়েছে, যেটা স্বল্প মেয়াদের জন্য কয়েক ঘন্টা থেকে 1 বছর সময়ের মধ্যে ব্যবহার করা হবে এই উদ্দেশ্যে প্রদান করা হয়। অর্থাৎ এই 1 বছর সময়ের মধ্যে এই ঋণের অর্থ কিন্তু ব্যাংক আবার ফেরত পাবে, সুদ প্লাস আসল সহ। এরপরে আসি মধ্যম মেয়াদি। তো মধ্যম মেয়াদি ঋণের ক্ষেত্রে যদি বলি, তাহলে মধ্যম মেয়াদি ঋণ হচ্ছে যেটি 1 বছরের অধিক সময় হতে 5 বছর সময়ের জন্য প্রদান করা হয়ে থাকে। এবং এক্ষেত্রে গ্রাহককে অবশ্যই স্থাবর সম্পত্তি জামানত রাখতে হয়। অর্থাৎ স্থাবর সম্পত্তির জামানতের বিপক্ষে সাধারণত ব্যাংক এই ধরনের ঋণ প্রদান করে থাকে। এবং এই ধরনের ঋণগুলো সাধারণত ব্যবসায় বাণিজ্য পরিচালনার জন্য বা কোনো প্রোডাক্ট লাইন বা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্যই মূলত গ্রাহকরা নিয়ে থাকে এই ধরনের ঋণগুলো। এবং এই ধরনের ঋণ বাণিজ্যিক ও অবাণিজ্যিক উভয় ধরনের খাতেই কিন্তু প্রদান করা হয়ে থাকে। আর এই ধরনের ঋণের ক্ষেত্রে যে সুদের হারটা রয়েছে সেটি কিন্তু মোটামুটি অধিক হয়ে থাকে স্বল্পমেয়াদী ঋণের তুলনায়। এরপরে আসি দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে এই দীর্ঘমেয়াদী ঋণের যে সময়টা সেটা হচ্ছে 5 বছরের অধিককাল সময় হতে। অর্থাৎ মধ্যমেয়াদীতে কি ছিল, যে 1 বছরের অধিক হয়ে 5 বছর সময়ের মধ্যে, আর এটা হচ্ছে 5 বছরের পরবর্তী যে সময়ের জন্য ব্যাংক ঋণ দিয়ে থাকে। সাধারণত এই ঋণগুলো ব্যাংক স্থাবর সম্পত্তির বিপরীতেই মঞ্জুর করে থাকে। এবং এগুলো সাধারণত দেখা যায় কি, যে শিল্প ক্ষেত্রে বেশি প্রদান করা হয়ে থাকে, যেখানে শিল্প প্রতিষ্ঠান নির্মাণ বা কোনো শিল্পের ভারী যন্ত্রপাতি ক্রয় বিক্রয় ইত্যাদির ক্ষেত্রে মূলত এই ধরনের ঋণগুলো দিয়ে থাকে। অথবা কোনো গৃহ নির্মাণ, যেটা জন্য আসলে বেশি পরিমাণ অর্থের প্রয়োজন হয় এবং যার অর্থটা দীর্ঘ সময়ের মাধ্যমে পরিশোধ করা হয়, সেটাই বলা হচ্ছে যে দীর্ঘমেয়াদী ঋণ। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার আলোচনা। নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, তোমাদের সবার নিরাপত্তা কামনা করছি এবং পরিবারের সবাই যাতে তোমাদের ভালো থাকে তোমরা সে বিষয়ে সচেষ্ট হবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।